নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতকের প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই জাতকটির প্রেডিকশন বা প্রেডিকশনের পূর্বেও এই জাতকটিকে নিয়ে বেশ কিছু কথা আমাকে বলতেই হবে, কিন্তু এই প্রেডিকশনটি করার আগে আমার যে ছোট্ট বিজ্ঞপ্তি সেটা সর্বপ্রথম দিয়ে নি। 9903136903 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিজটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশনটি করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে সেই লিঙ্কটি পাঠিয়ে দেব। যদি আপনারা মনে করেন, মানে যিনি প্রেডিকশন করাচ্ছেন যদি মনে করেন যে প্রেডিকশনটি আমার খুব ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড অবশ্যই করে নেবেন। প্রেডিকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনি সেটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন সেটা আপনার উপর নির্ভর করছে। যদি গুরুত্বপূর্ণ মনে করেন সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার পরিপূর্ণ দায়িত্বটা কিন্তু আপনার। কেমন, এই হচ্ছে ছোট্ট বিজ্ঞপ্তি। আমি এই প্রেডিকশনটি শুরু করার আগে দু একটি কথা বলবো। আমার স্টুডেন্টরা, গুটি কয়েক স্টুডেন্ট সর্বপ্রথম ঠিক করে যে শিক্ষক দিবসের পূর্বেই, মানে শিক্ষক দিবস যেহেতু 5 তারিখ, যেহেতু ছুটির দিন না, তো একটা ছুটির দিন দেখে স্যার আপনি আমাদের শিক্ষক দিবস পালন করব। আমি সেই শিক্ষক দিবস পালন করার জন্য পটভূমি থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছিলাম। কেননা আমি মনে করি যে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কার থাকা বাঞ্ছনীয় এবং সেই অনুযায়ী গুটি কয়েক ছাত্রছাত্রীর অদম্য প্রচেষ্টায় অনেক ছাত্রছাত্রী যুক্ত হয়। যদিও আপনারা জানেন যে আমার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কয়েক লক্ষ, সেটা তো সম্ভব নয়। মানে ওই 25-30 জন ছাত্রছাত্রী নানান দিক থেকে একত্রিত হয় একটি চ্যানেলে। সেই চ্যানেলটিকেও কিন্তু সেই দিন অন্য কারোর এন্ট্রি সেখানে ছিল না। আমি এমন ভাবেই সেই চ্যানেলটিকে রাজি করিয়েছিলাম যে কোনো ভাবেই হোক। এখন যেহেতু সেখানে আমার ছাত্রছাত্রীরা এসেছিলেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আমার যারা এসেছিলেন মোটামুটি সেই দিনকে একজন ছাড়া, সেই যদিও সেই অংশগ্রহণ করেনি, সেই একজন সেই আড়াই বিদ্যা ছাড়া প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট ছিল এবং বেশিরভাগই কিন্তু যে যার নিজের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ছিল। তাই জন্য তারা সেই চ্যানেলটিতে এসে কি বলবেন আমার সম্পর্কে, ভালো খারাপ, যৌক্তিক অযৌক্তিক, সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করেছিল। সেখানে আমার কোনো কিছু বলারও ছিল না, আর আমি যে কোনো রকমের ইনস্ট্রাকশন দেব সেই জায়গাটাও ছিল না। তার কারণ আমি সেই মুহূর্তে কলকাতাতেই ছিলাম না যে চ্যানেলে যাব বা তার আগে তাদেরকে সবকিছু বলবো।
এবং আপনারা খুব ভালো মতোই জানেন যে আমার কোনো অনুষ্ঠানে আমার আমার কোনো মানে কোনোদিন থাকেওনি, আর আমি যতদিন টেলিভিশনে অনুষ্ঠান করব আমার কোনো অনুষ্ঠানে বাইরের কোনো সঞ্চালক সঞ্চালিকা থাকবেন না। যদি না পাওয়া যায় তাহলে অনুষ্ঠান হবে না বা অন্যভাবে অনুষ্ঠান হবে, কিন্তু আমি কোন রকমের ভাড়া করা সঞ্চালক সঞ্চালিকাকে দিয়ে কখনো অনুষ্ঠান করাই না। তাই আমার অনুষ্ঠানের সঞ্চালক সঞ্চালিকা বা সঞ্চালক ছিল, সঞ্চালিকা ছিল না, তারাও কিন্তু আমার স্টুডেন্ট ছিলেন। তারা যা যা কিছু বলেছেন, মানে আমার টোটাল যে স্টুডেন্ট ছিল তারা যা যা কিছু বলেছে, অনেক সময় ক্যামেরা ফেস করতে গিয়ে আবেগতাড়িত হয়ে অনেক ভুলভাল কথা বলে ফেলে, এইটিও যেমন হয়েছে। সেখানে আমার যেটা মনে হয়েছে যে আমি তাই জন্য তাদের যে স্টেটমেন্ট সেই নিয়ে আমি বিন্দুমাত্র কিচ্ছু বলছি না, কিন্তু একটা জায়গায় ঘোষক তিনি বললেন বা তিনি বলেছিলেন যে স্যার তো বলেন মেডিকেল সায়েন্সের চাইতে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বেশি গুরুত্বপূর্ণ। একজন ডাক্তারবাবু, সেও আমার স্টুডেন্ট, আমার সন্তান এবং ভীষণ রকমের আমার কাছের একটা আমার ছেলে, সে আমার সন্তান, যাই হোক, তো তাকে একটা অপ্রস্তুত কর একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল। মেডিকেল সায়েন্স যা মেডিকেল সায়েন্সের যে গুরুত্ব, সেই মেডিকেল সায়েন্সের গুরুত্বর চাইতেও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, স্যার বলেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির গুরুত্ব মেডিকেল সায়েন্সের গুরুত্বর চাইতেও কিন্তু অনেক বেশি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেডিকেল সায়েন্সের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, এইটা যদি নিজেদের কোন রকমের চিন্তা ভাবনা হতো, এক্ষেত্রে আমি কোন রকমের কোনো কথাটি বলতাম না। তোমরা মনে করেছো, তোমরা বলেছো, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরী লাস্ট 6.5 বছর ধরে যা বলে আসছে এবং আমৃত্যু যেটা বলে যাবে, সেটা কিন্তু কখনো এই যে মেডিকেল সায়েন্স আমাদের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির চাইতে কম গুরুত্বপূর্ণ এটা জীবনে কোনোদিন বলিনি, বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেডিকেল সায়েন্সের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জীবনে কখনো কিন্তু আমি বলিনি। আপনারা খুব ভালো মতন যদি আমার স্টেটমেন্ট শুনে থাকবেন, বা আমি মেডিকেল সায়েন্স নিয়ে যে কথা বলি তখন যেটা বলি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি পাওয়ারফুল সাবজেক্ট চিকিৎসা শাস্ত্রের চাইতেও, বা মেডিকেল সায়েন্সের চাইতেও পাওয়ারফুল সাবজেক্ট। আমি কিন্তু একটা সাবজেক্ট, আমি যদি দুটোকে সাবজেক্ট হিসাবে ধরি, তাহলে শক্তিশালী সাবজেক্ট যার মধ্যে ডেপথ বেশি, হ্যাঁ, যার গভীরতা অনেক বেশি, সেই অনুপাতে কিন্তু আমি বলেছি যে মেডিকেল সায়েন্সের চাইতেও কিন্তু বেশি পাওয়ারফুল হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। যদি গুরুত্বপূর্ণ আর পাওয়ারফুল দুটো কথাটা আলাদা, দুটো কথা সম্পূর্ণ রকমের আলাদা। গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এই দুটো কথা সম্পূর্ণ আলাদা। যদি গুরুত্বের দিক দিয়ে দেখা যায়, তাহলে মেডিকেল সায়েন্সের ধারে কাছেও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আসতে পারবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। কেন? আমি যদি ঘুম থেকে উঠে আমার দেখা গেল গা বমি বমি করছে, দেখা গেল আমার পাতলা পায়খানা হচ্ছে, দেখা গেল আমার পায়খানা হচ্ছে না, দেখা গেল আমার খিদে পাচ্ছে না, দেখা গেল আমার মাথা যন্ত্রণা করছে, দেখা গেল আমার প্রচন্ড জ্বর চলে এসছে, আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে যে কোনো প্রবলেমে কিন্তু, যে কোনো প্রবলেমে যখন আমরা পড়ব, তখন কিন্তু এই মেডিকেল সায়েন্স হেল্প করার জন্য হাত বাড়িয়ে রয়েছে। আমার যখন সকালবেলায় ঘুম থেকে উঠে বমি বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, বা খেতে ইচ্ছে করছে না, বা পাতলা পায়খানা হচ্ছে, তখন কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে আমরা কল দিই না, বা একজন অ্যাস্ট্রোলজারকে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে বলি না দেখুন তো কি হলো, তখন কিন্তু আমরা মেডিকেল সায়েন্সের দ্বারস্থ হই। সুতরাং গুরুত্বর দিক দিয়ে, যদি গুরুত্বর দিক দিয়ে দেখা হয়,
তাহলে মেডিকেল সায়েন্স সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির চাইতে অনেক 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 বেশি কার্যকারী, গুরুত্বপূর্ণ। কিন্তু যদি দুটো সাবজেক্টকে নেওয়া হয় তাহলে সাবজেক্টের যে পাওয়ার, যে গভীরতা, সেখানে মেডিকেল সায়েন্স মারাত্মক পাওয়ারফুল এবং গভীরতম একটা সাবজেক্ট, কিন্তু তার চাইতেও পাওয়ারফুল এবং গভীরতম সাবজেক্ট হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। এটাই কিন্তু আমি বলতে চেয়েছিলাম। এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমার স্টুডেন্টরা কে কি বলেছে আমি জানি না, বা আমি যখন লাইভ অনুষ্ঠান করি তখন কে ফোন করে কি বলে আমি জানি না। সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ কাল থেকে আমার প্রথম চেম্বার শুরু হচ্ছে, কালকে ব্যারাকপুরের চেম্বার। আমি এই সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে, 10ই সেপ্টেম্বর মাস থেকে এই যে চেম্বার শুরু করছি, সেখানে কেউ রোগ নিয়ে আসবেন না। আমি কোনো রোগীর প্রেডিকশন করব না, রেমেডি দেওয়া তো অনেক দূরের ব্যাপার। এটা কিন্তু আমি ক্লিন বলে দিলাম। আপনার কাছে এসে ওই হয়ে গেছে, ও তাই হয়ে গেছে, তাই হ্যান হয়ে গেছে, এইসব বেকার কথা বলে লাভ নাই। আমি কিন্তু কোনো রোগীর জন্য নয়, রোগীর জন্য মেডিকেল সায়েন্স রয়েছে, চিকিৎসকেরা রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স টাইপ অফ, যেমন আমরা আয়ুর্বেদিক হতে পারে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, নানান ধরনের প্রত্যেকটা আঙ্গিকেই আমার স্টুডেন্ট রয়েছে, মানে অ্যাজ এ ডক্টর। কাজেই কেউ কখনো কিন্তু স্যার শুনেছিলাম ভুলভাল কথা যে ক্যান্সার সারিয়ে দিতে পারে। আর আমি এটাও কিন্তু বলি, আমি এখানে কোনো রকমের রেকটিফিকেশনের জন্য আসিনি, তাই জন্য এইগুলো তুলে ধরছি না। আমি কিন্তু জীবনে কখনো কোনোদিন কোনো ক্যান্সার পেশেন্টকে ঠিক করিনি। আমি সজ্ঞানে বলছি, আমি কিন্তু জীবনে কখনো কোনোদিন একটি কেন, মানে কি বলবো, মানে 0.1% ক্যান্সার রোগীকে কখনো ঠিক করতে পারি না। কোনো রোগ নিয়ে কেউ কখনো আমার কাছে আসবেন না, এটা কিন্তু বারবার জানিয়ে রাখলাম। আমি অত্যন্ত বিজি মানুষ, ব্যস্ত মানুষ। এই জাতকটি আমার সাথে কথা হলো, স্যার আমি প্রেডিকশন করাতে চাই, হ্যান ত্যান করে অনেক কিছু হলো, তার সাথে কিন্তু আরো 2-3 জন প্রেডিকশন করাবার কথা বললো। এবার যা যা নিয়ম, সেই সব নিয়ম সবকিছু বলে দেওয়া হলো। তারা কিন্তু সেই নিয়ম পালন করে প্রেডিকশন করিয়ে কবে প্রেডিকশন করেছে, হঠাৎ করে এর হোয়াটসঅ্যাপটা অফ হয়ে গেল। তারপর হঠাৎ করে 2.5 মাস 3 মাস পরে হঠাৎ করে একদিন আমি ফিসটা ডিপোজিট করলাম, তারপর থেকেই স্যার তো 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করেন, তাহলে করে দেবেন তো? এটা ইয়ারকি মারার জায়গা নয় যে হঠাৎ করে কে আমার ফিসটা ডিপোজিট করলো, 4 মাস আগে কথা ছিল ফিসটা ডিপোজিট করার সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে আমাকে প্রেডিকশন করতে হবে। আমি অত্যন্ত ব্যস্ত মানুষ। এই জাতকটির প্রথম অবস্থাতেই আমি দেখলাম এই জাতকটি অত্যন্ত অনিয়ন্ত্রিত। জাতকটি কাকে প্রেডিকশন করতে বলছে তার সম্পর্কে সে পুরোপুরি অজ্ঞ। সেভাবে ঘরের মধ্যে বসে রয়েছে, এই পয়সা পড়লো, ও যাক পড়েছি, একটা এলো, যাক এবার বল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কি করে দিই। তা নয়। আমি একমাত্র আমি জানি যে আমার শরীরের কন্ডিশন কি, আর আমি জানি আমি কতটা বিজি, কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবন চলছে। তাহলে অকস্মাৎ আমি বাইরে রয়েছি, হঠাৎ করে আমাকে ফোন করে বলছে, একজন বলছে যে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে দেওয়ার কথা, উনি ফিক্স ডিপোজিট করেছেন। আমি তো শুনে অবাক। কালকে এসে দেখছি ও যে সে 3 মাস আগে বলেছিল প্রেডিকশন করাবো, তারপর করাচ্ছে না। ফিজটা আমি পাঠিয়ে দিতে পারতাম, পাঠালাম না এই কারণের জন্যই, তোমার যে প্রবলেম গুলো আমি কালকে দেখলাম তোমার প্রশ্ন বা তোমার ছকের মধ্যেও, আমার মনে হলো সেইগুলোকে অন্তত ফাইন্ড আউট করাটা প্রয়োজন। হ্যাঁ, তুমি আলটিমেট ছেলেটা খারাপ নয়, কিন্তু এই যে তোমাদের মধ্যে একটা ব্যাপার কি, আমি একমাত্র বিজি, আমি যা করছি ব্যাস, আর পৃথিবীতে কেউ কোনো কাজকর্ম করছে না, সবাই তোমার জন্য বসে রয়েছে, তা নয়। আজকে আমি জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, এইগুলো নিয়ে বিন্দুমাত্র আলোচনা করব না। এগুলো আমি বহুবার আলোচনাও করেছি। প্রথমেই যদি আমি লক্ষ্য করি, এই জাতকটির কিন্তু কর্কট লগ্ন
এবং মকর রাশি। কর্কট লগ্ন এবং মকর রাশি। কর্কটের ঘরে কেতু এবং বুধ বসে রয়েছে যদি জন্ম ছকটা দেখা যায়। 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে তুলার ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্লুটো বসে রয়েছে। 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 6 নম্বর ঘরে ধনুর ঘরে ইউরেনাস, নেপচুন এবং শনি বসে রয়েছে। 7 নম্বর ঘরে মকরের ঘরে রাহু এবং চন্দ্র বসে রয়েছে। 8 নম্বর 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 10 নম্বর ঘরে মেষের ঘরে মঙ্গল বসে রয়েছে। 11 নম্বর ঘরে বৃষর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। 12 নম্বর ঘরে মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি এবং সূর্য বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রবি, 3 নম্বর ঘরে প্লুটো, 4 নম্বর ঘরে শুক্র, বৃহস্পতি, কেতু, 5 নম্বর ঘরে মঙ্গল, 6 নম্বর ঘরে শনি, 7 নম্বর ঘরে চন্দ্র, 8 নম্বর ঘরে বুধ, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে রাহু, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন। প্রথমেই আমি একটা কথা তোমাকে অবশ্যই বলবো, আমি যদি 1-6-10 কানেকশন খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার ঘরটা কিন্তু আমরা কি বলি প্রাত্যহিক জীবনের ঘর, গুরুকে পাওয়ার ঘর। যেমন সেরকম সার্ভিস নিয়ে যদি আমাকে থাকতে হয়, যে আমার জীবনে যদি সার্ভিস করতে হয় তাহলে কিন্তু অবশ্যই 6 নাম্বার ঘরটাকে অত্যন্ত পজিটিভ থাকা ভীষণ প্রয়োজন জীবনে উন্নতির জন্য, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য। এখন সবচেয়ে বড় কথা 6 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 12 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে, মিথুনের ঘরে বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে, সূর্যের সাথে বসে রয়েছে। তাহলে সবসময় মনে রাখা দরকার 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নাম্বার ঘরে বসে থাকে এবং রবির সাথে বসে থাকে এবং বুধের ঘরে বসে থাকে তখন কি হয়ে যায়, হঠকারিতা, ফাস্ট পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমার কর্মজীবনে অত্যন্ত ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। তার কারণ রবি এমন একটা গ্রহ যে গ্রহটা তোমাকে স্টেবল হতে দেবে না, যেই গ্রহটা কখনো তোমাকে তৃপ্ত হতে দেবে না। আজকে আনন্দ পাচ্ছি, ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি, হঠাৎ করে দেখা গেল যে আমি মানে খারাপ আছি, আবার হঠাৎ করে ভালো আছি, আবার হঠাৎ করে অনেক ভালো আছি। ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়ার জায়গাটা কিন্তু এক্ষেত্রে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরে বুধ এবং সূর্যের অবস্থান, সেখানে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন পড়েছে তখন সবচেয়ে বড় কথা, এটা নিয়ে তো পরবর্তীকালে আমি আলোচনায় আসবো, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি সাডেন একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, হঠাৎ করে আমার একটা প্রবলেম ক্রিয়েট হলো। এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এই প্রবলেমটা কিন্তু কোনো কিছুকে ডিস্টার্ব করছে না, আমার মাইন্ডটাকে ডিস্টার্ব করছে, আমার মনটাকে ডিস্টার্ব করছে। এই যখনই মনে হিট করছে তখনই সাডেন আমি চিন্তা করলাম এই কাজটা করবো না, একদম পুরোপুরি মানে ফুল স্টপ দিয়ে বেরিয়ে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আগেও ভাবলাম না, পরেও ভাবলাম না, এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়। মনে রাখা দরকার যে শনি এবং বৃহস্পতি, কেননা 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘরে শনি যে ঘরটিতে বসে রয়েছে তার যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ কিন্তু আবার 9 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। কেমন? তাহলে 9 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনিকে নেগেটিভ অর্থে হিট করছে এবং 1 2 3 4 5 6 7 এই 6 নাম্বার ঘর কিন্তু ডাইরেক্ট সমসপ্তমে হিট করছে সেই বৃহস্পতিকেই, যেই বৃহস্পতি কিন্তু কি করছে 12 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে। 12 নম্বর ঘরে বসে 6 নাম্বার ঘরকে হিট করছে, প্রভাবিত হচ্ছে 7 8 9। তার কারণ যে 6 নাম্বার ঘরে যে গ্রহটি বসে রয়েছে সে 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আর 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে পরিষ্কার কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্ম বাস্তুদোষ ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু বিপরীত রাজ্য ক্রিয়েটও কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দুটো জিনিস ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে আমাদের
কর্মক্ষেত্রের বাস্তুদোষ ক্রিয়েট হচ্ছে। এটা ব্যক্তিগত জীবনের বাস্তুদোষ নয়, কর্মক্ষেত্রের বাস্তুদোষ ক্রিয়েট হচ্ছে। আবার কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে এই যে সূর্য 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 12 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে বিপরীত যে রাজযোগটা সৃষ্টি হচ্ছে, বিপরীত রাজযোগ বা রাজযোগ মানেই সবসময় ফলপ্রসূ, যে তোমাকে যে ফলদান করবে, নট নেসেসারি। তার কারণ সেই আমাদের সূর্যকে বা রবিকে, 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ সূর্যকে, কেননা 1 নাম্বার ঘর যদি কর্কটের ঘর হয়, 2 নাম্বার ঘর তাহলে কি সিংহের ঘর, অধিপতি গ্রহ সূর্য বা রবি, কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 9:4 5:11% মধ্যে দিয়ে শুক্র এবং মঙ্গলের ব্যাড কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু ফেঁসে যাবার জায়গা, এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, ফেঁসে গেলাম, আইনত জটিলতায় জড়িয়ে পড়ার জায়গা, বা এমন একটা জায়গায় গেলাম যেখান থেকে ঢোকার রাস্তা তো জানি, বেরোবার রাস্তা আর জানি না, ফলস পজিশনে পড়ে গেলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন রাহুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 9 3 এবং 5 2 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে শনি এবং বৃহস্পতি সূর্য শুক্রের দ্বারা চন্দ্রকে নেগেটিভ ভাবে হিট করছে। তাহলে তুমি বিদেশি কোম্পানির কথা বলেছো, বিদেশি কোম্পানিতে তুমি মানে সুযোগ পেয়েছো, এই কথাটাও বলেছো, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে বিদেশি কোম্পানিতে কাজ করতে কোনো মতেই তুমি যাবে না। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে তোমার ছক দেখে যেটা আমি দেখতে পাচ্ছি, যে কোম্পানিতে কাজ করতে যাবে বলে তুমি মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছো, সেই কোম্পানিতে কাজ করতে তুমি যেও না, তুমি যেও না সেই কোম্পানিতে কাজ করতে। এবং এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে আমি যদি খুব ভালো মতন 1 নাম্বার এবং 12 নাম্বার ঘরকে লক্ষ্য করি, বৃহস্পতি কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন, মঙ্গল 10 5 3 8 কানেকশনের মধ্যে দিয়ে 9 নাম্বার 6 নাম্বার এবং 2 নাম্বার ঘরকেও নেগেটিভ করছে। তাহলে বর্তমান সিচুয়েশন কিন্তু, বর্তমান এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে কর্মের ক্ষেত্রে, যেটা কিন্তু আরো বেশি প্রভাবিত করছে তোমাকে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য। কিন্তু আলটিমেট চন্দ্র এবং কেতুর অবস্থান 9-6 কানেকশন 1-7 কে হিট করছে। তাহলে মানসিক ভাবে এখনো তুমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছো যে বিদেশের এই কাজটা কি করাটা ঠিক হবে, যাওয়াটা কি ঠিক হবে। তুমি পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছো, কিন্তু তুমি যাবে বলে ঠিক করে ফেলেছো। প্রেজেন্ট কন্ডিশনের জন্য তুমি যেখানে কাজ করছো সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একদম ঠিক নেই। এবং আমি জানি না, তোমাকে আমার মনে হলো যেন আগেও একবার প্রেডিকশন করেছি। যাই হোক, এই যে নেগেটিভ জায়গাগুলোকে শুনলাম, তারপর আবার তোমার হোয়াটসঅ্যাপ অফ হয়ে যাবে, আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। স্যার রেমিডি কস্ট কত, ঠিক আছে দেখছি। আবার 3 বছর পর আমাকে হয়তো তুমি প্রেডিকশন করাবে। নেগেটিভিটি গুলোকে অফ করাটা ভীষণ প্রয়োজন, ভীষণ ভীষণ এবং ভীষণ প্রয়োজন। তার কারণ যেটা, এই যে তোমার যে কর্ম বাস্তুদোষ ক্রিয়েট হয়ে রয়েছে, এই কর্ম বাস্তুদোষকে যতক্ষণ না তুমি হিট করবে, মানে নেগেটিভ ভাবে অফ করবে, নেগেটিভিটিটাকে অফ করবে, হিট করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি যদি মনে করো এই কাজটা করছি, আমার ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, আরেকটা জায়গায় চলে গেলাম, আরেকটা জায়গাতেও ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। ঠিক যেমন বাস্তুদোষ হয় আর কি। হ্যাঁ, এই জায়গাগুলোকে কিন্তু ঠিক করাটা ভীষণ প্রয়োজন, ইমিডিয়েট অ্যাকশন নেওয়াটা ভীষণ প্রয়োজন। আমি বারবার ধরে বলেছি যে আমরা যদি 70 বছর বাঁচি, 50 বছর বাঁচি, 80 বছর বাঁচি, 100 বছর বাঁচি, তাহলে মাত্র 12 থেকে 15টা মাস একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে নিজেকে নিয়োজিত করে দিতে হয়। তার কারণ কি, যখনই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পরের দিন থেকেই কখনো নেগেটিভিটি অফ হয়ে যায় না। 7 মাস থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে পুরোপুরি নেগেটিভিটিটা অফ হয়ে যায়। এবং তারপর যদি বা সেই মুহূর্তে যদি আমি যখন আমার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি বা আমি আমার কর্ম করি এবং সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করি, তখনই কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। তা না হলে বারংবার যেদিকে কোত্তা খেলাম, স্যার জানেন তো এই কাজটা পেয়েছি, গেলাম 2 বছর ভালো, 2 মাস ভালো, 1 বছর ভালো, 6 মাস ভালো, অকস্মাৎ আবার স্যার প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমার বলে দেওয়াটা কাজ যদি মনে করো যে আমি তোমাকে ইনসিস্ট করছি রেমেডি নেওয়ার জন্য, তাহলে তো তুমি নিশ্চয়ই আমাকে দেখেই এসছো, সে বান্দাই আমি নই, আর তার আমার প্রয়োজনও হয় না।
তাহলে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা কিন্তু ভীষণ প্রয়োজন। বিপরীত রাজযোগ সৃষ্টি হলেও আমি কিন্তু বারবার ধরে একটা কথা বলছি, অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার মনে করতে পারেন যে 6 নাম্বার এবং 12 নাম্বার ঘরের মধ্যে কানেকশন মানে বিপরীত রাজ্য ক্রিয়েট হয়ে গেল, তা কিন্তু না। মনে রাখার প্রয়োজন আছে 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার এবং 6 নাম্বার এই 4টি ঘরের মধ্যে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, এবং সমসপ্তমে যে বৃহস্পতিকে হিট করছে সেই বৃহস্পতি 6 নাম্বার 9 নাম্বার ঘরের জায়গাটা, তাহলে সূর্য এবং বৃহস্পতি যখন 10 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং 11 নাম্বার ঘরের সাথে সম্পর্ক ক্রিয়েট করে, তখন ডেফিনিট ভাবে কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে সেটাকে বিপরীত রাজযোগ সৃষ্টি হওয়া বলে। কিন্তু তাহলে স্যার তাই যদি হয় তাহলে বিপরীত রাজযোগের ফল পাবে নাটা কেন? এ কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড ছেলে, ভালো ছেলে এবং লড়াকু ছেলে এবং ডেসপারেট ছেলে, কিন্তু সঠিক ফলটাও পাবে নাটা কেন? বা যে কোনো জায়গায় গেলেই কিন্তু আলটিমেট কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে কেন? আমি সেটা বললামও। সবচেয়ে বড় কথা, রবির ফাংশনটাকে এক্ষেত্রে ভালো মতন লক্ষ্য করার প্রয়োজন আছে। রবি সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, কিন্তু রবি 12 নাম্বার ঘরে বসে রয়েছে। ভেরি নাইস। এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 1 2 3 4 5 6 7, তাহলে এই রবি কিন্তু শনিকে হিট করছে, 6 নাম্বার ঘরকে হিট করছে। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকেও যেহেতু বোঝা যায়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার 2 নাম্বার ঘর মানে হচ্ছে অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা, সেই জায়গাটাও ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এ কিন্তু যতটা এর মধ্যে পাওয়ার রয়েছে সেই অনুপাতে কিন্তু আজ পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে স্যার আমি এই ইনকাম করছি, হতে পারে, কিন্তু আলটিমেট তার যে স্বপ্নটা কখনো ফুলফিল হবে না যতক্ষণ পর্যন্ত না আমার এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়েছে, এই নেগেটিভিটি কর্মের বাস্তুদোষ, সেটাকে যতক্ষণ না অফ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপরীত রাজযোগের যে প্রাধান্য, প্রাদুর্ভাব, ইম্প্যাক্ট, সেটা তার ছকের মধ্যে কখনো কিন্তু পড়বে না। এবং তার ফলে কি হয়ে যাবে, 2 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে, মানে সঞ্চয়ের জায়গা, অর্থের জায়গা একদম নেগেটিভ কখনোই হবে না। তার কারণ বিপরীত রাজযোগের একটা প্রভাব তো থাকবে। বিপরীত রাজযোগের কেবল প্রভাব থাকবে কেন, শুক্র তার স্ট্রং রয়েছে, সেটাও তার পজিটিভ ফল থাকবে। কিন্তু আমি এক্সট্রিম সফলতা বলতে বা আমার স্বপ্নের সফলতা বলতে আমি যতটা সফলতা চাইছি সেই সফলতা কিন্তু এ কখনো পাবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন সবচেয়ে এই যে আমাদের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল রবির জন্য, তাহলে এই রবি কিন্তু আবার 12 নম্বর ঘরেও বসে রয়েছে। আবার 12 নম্বর ঘর দ্বারা 9-6 কানেকশন, 4:6 এবং 10:8% মধ্যে দিয়ে 7 নাম্বার ঘরের চন্দ্র এবং রাহুকেও নেগেটিভ করে দিচ্ছে। তাহলে মনে রাখা দরকার আছে এই নেগেটিভিটিকে যদি সে অফ করে, হ্যাঁ, যদি সে অফ না করে তাহলে তার বিদেশে যাওয়াই উচিত নয়। গিয়ে সে দেখাক এবং সেখানে সুখী হয়ে সে দেখাক। এই নেগেটিভিটিকে সে যদি অফ না করে তাহলে বিদেশে কখনোই তার যাওয়া উচিত নয়। এই নেগেটিভিটিকে সে যদি অফ করে তাহলে কিন্তু 2025 সালের 9 সেপ্টেম্বরের পর সে দেশের বাইরে যে কোনো কাজের জন্য চেষ্টা করতে পারে, পেলে পরে অবশ্যই যাবে। আমি কবে কাজ পাবো, কিরকম কাজ পাবো, সেটা তোমার যোগ্যতার উপর নির্ভর করছে। মূর্খের মতন আমি সেক্ষেত্রে কোনো কিছু কখনো বলে দেবো না। কিন্তু তুমি যদি এই নেগেটিভিটিকে অফ করো, তারপর যদি বিদেশে কাজে যাও, বিদেশের ভূমিতে কাজকর্মের জন্য যাও, বিদেশ ভূমিতে, তাহলে 2025 এর 19 সেপ্টেম্বরের পর কিন্তু সেটা ডেফিনিট ভাবে তুমি যেতে পারো। কিন্তু এই মুহূর্তে তুমি কদাপি বিদেশ ভূমিতে কাজ করতে যাবে না। আর যদি তুমি এই নেগেটিভিটিকে অফ না করো তাহলে তুমি ইহজন্মে কোনোদিন বিদেশে কাজ করতে যেও না, কেননা একদম ঢুকবে আর বেরোবার রাস্তা পাবে না। আজকের দিনে যেটা কল্পকথা রূপকথা বলে মনে হচ্ছে তোমার, পরবর্তীকালে তুমি নিজেই বুঝতে পারবে যে একটা মারাত্মক রকমের অক্টোপাসের মধ্যিখানে গিয়ে পড়বে, সেখান থেকে আর বেরোবার কোনো রাস্তা নেই। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তুমি এখন যে কাজটা করছো, আমি আবার বলছি, এখন যে কাজটা সম্ভবত আফ্রিকা, আমেরিকা বা আফ্রিকা হোয়াটএভার এরকম কোনো একটা জায়গায় তুমি কাজের সন্ধান পেয়েছো, মানে কাজ পেয়েছো, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি এই কাজটাতে তো তুমি যাবেই না, এই কাজটাতে তো তুমি যাবেই না।
এটা কিন্তু একদম স্ট্রিক্টলি। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে ইমিডিয়েট নেগেটিভিটিটাকে অফ করার চেষ্টা করো। মঙ্গল 10 নম্বর ঘরে, শুক্র 11 নম্বর ঘরে, আজকের দিনে 6-3 কানেকশনের মধ্যে দিয়ে শনি 9-5, তাহলে 9 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার ঘরকেও হিট করছে। সুতরাং এই কাজটা কিন্তু, যে কাজটা তুমি এখন করছো সেই কাজটা কিন্তু তুমি এখন ছাড়বে না। যে কাজটা তুমি এখন করছো সেই কাজটা তুমি কোনো মতেই কিন্তু ছাড়বে না। এটা হচ্ছে, এখন তোমার খারাপ লাগতে পারে, সিচুয়েশনটা নেগেটিভ হতে পারে, তুমি প্রয়োজন হলে পরে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। আমার গুরু আমাকে শিখিয়েছিলেন সেরকম একদম নিজের মতন শুধু কাজ করো, চুপচাপ থাকো, কিন্তু এখন তুমি কোনো মতেই এই কাজটা ছাড়বে না। এই কাজটা করতে করতেই তুমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর এই কাজটার সাথে সাথে তুমি বিদেশ ভূমিতে কাজের জন্য যে যা কিছু করতে হয় সমস্ত কিছু করবে, এবং 2025 সালের 19 সেপ্টেম্বরের পর তুমি বিদেশ ভূমিতে কাজ করতে অবশ্যই চলে যাবে। কেমন? মঙ্গল, বৃহস্পতি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন। এই মঙ্গল বৃহস্পতি, মঙ্গলকে কেন্দ্র ধরে 1/4-7-10 ক্যালকুলেশন করলে 8:3, 5:6% মধ্যে দিয়ে 2 নাম্বার, 10 নাম্বার, 5 নাম্বার ঘরও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1/4-7-10 ক্যালকুলেশন করলে 1:5, 6:8% মধ্যে দিয়ে কিন্তু 11 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। আর কেতু কিন্তু তোমার একদমই নেগেটিভ হয়ে রয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। আমি আগেও বলেছি, বহুবার ধরে বলেছি যে কেতু এমন একটা ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতু এমন একটা ছায়া প্ল্যানেট যার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে পাওয়ারফুল গ্রহের সাথে যদি বসে থাকে তবেই সে পাওয়ারফুল হয়। এক্ষেত্রে সে চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্র নেগেটিভ ভাবে 7 নম্বর ঘরে বসে রয়েছে, এবং বুধের সাথে বসে রয়েছে, বুধ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে সেক্ষেত্রে কেতু একদম নেগেটিভ হয়ে গেছে। তাহলে মঙ্গল, বৃহস্পতি এবং কেতুর অবস্থানও কিন্তু কর্ম বাস্তুদোষ সৃষ্টি করছে। এই নেগেটিভিটিকে অফ করে নেওয়াটা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। কেমন? একটা কথা কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি, যে তুমি আমাকে বলেছো তোমার জীবনের উন্নতি আছে কিনা, না উন্নতি আছে কিনা। প্রথমত তোমাকে একটা জিনিস জানাটা ভীষণ প্রয়োজন আছে, যে আমার এই যে ছকটার মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে সেইটা কোন কোন পজিটিভ গ্রহকে নেগেটিভ ভাবে হিট করছে। 4 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আর শুক্র 1, 2, 3, 4, 5, 6, 7, শুক্র কিন্তু 11 নাম্বার ঘরে বসে 5 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে শুক্র গ্রহটি জানান দিয়ে দিচ্ছে যে জীবনে তুমি সফল হবেই, এবং শুক্র যার স্ট্রং নয় সেই জীবনে কখনো জৈবিক সুখ, দামি গাড়ি, দামি বাড়ি, হ্যাঁ, বা আমাদের জৈবিক যা যা সুখ রয়েছে, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন ইনক্লুড করেই বলছি, সব সুখ কিন্তু সে পায় তখনই যখন তার শুক্রটা স্ট্রং হয়। তোমার শুক্র মারাত্মক স্ট্রং হয়ে রয়েছে। সুতরাং তোমার ছকের মধ্যে, এবং 5 নম্বর ঘরকে হিট করেছে। 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার ঘরকেও বুঝি। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে কিন্তু সমসপ্তমে 10 নাম্বার ঘরকে হিট করছে, তার মানে আধারকে বা ক্ষেত্রকেও কিন্তু হিট করেছে। তাহলে জীবনে চরম সফল হওয়ার জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, যে এই জাতকটি জীবনে চরম সফলতা লাভ করবে, কিন্তু আলটিমেট সফলতা লাভ করতে পারবে না যতক্ষণ না বৃহস্পতি এবং সূর্য, এই যে 12 নম্বর ঘরে বৃহস্পতি, বুধ, সূর্য, কেতু, বুধ রিফ্লেকশন, মানে বৃহস্পতি এবং সূর্য যে 12 নম্বর ঘরে বসে রয়েছে মিথুনের ঘরে 6-9 কানেকশন। খুব ভালো মতন লক্ষ্য করার ব্যাপার আছে, 1 নাম্বার ঘরকে টলিয়ে দিচ্ছে। কেননা এই যে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেই 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 1 নম্বর ঘরে বসে রয়েছে এবং নিচস্থ কেতুর সাথে এবং নিচস্থ চন্দ্রের সাথে বসে রয়েছে। সমসপ্তমে সেই চন্দ্র কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখবি জীবনে আর কখনো তোমার মা ভালো হবে না, সারাক্ষণ অসুস্থ 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 অসুস্থ, আবার ভালো হচ্ছে তারপর টুসকে যাবে। এক্সট্রিমলি সরি টু সে, তুমি মিলিয়ে নিও, সারাক্ষণ দেখবে মাকে নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করবে, মা কখনো সুস্থ হবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন?
এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, আবার সবচেয়ে বড় কথা হচ্ছে বৃহস্পতি এবং শনির যে বিষক্রিয়া, নেগেটিভ ইনফ্লুয়েন্স, বীজ যোগ 6 নাম্বার ঘরকে ক্রিয়েট করেছে, তাহলে দৈনন্দিন জীবনের জায়গাটাও কিন্তু মানে আমি ফুল স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু স্যাটিসফাই হচ্ছি, সেটা কিন্তু কখনো লক্ষ্য করা যাবে না। মনে রাখার প্রয়োজন আছে যে কেতু এমন একটা ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, হোয়াট এভার যে প্ল্যানেটই হোক, সেটা কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তাহলে কেতু যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, জীবনে স্যাটিসফাই হওয়া যাবে না। আর যখনই 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান এবং 6 নম্বর ঘরকে হিট করছে বৃহস্পতি এবং শনির কানেকশন, তাহলে আমরা প্রাত্যহিক জীবনে উদ্বিগ্নতা নিয়ে বাঁচতে হবে। এবং প্রাত্যহিক জীবনে তুমি যদি কোটি টাকাও পাও, তবুও তো কখনো স্যাটিসফাই হতে পারবে না। সবসময় একটা কি হয় ব্যাপার, সবসময় একটা আমি চাইছি পাচ্ছি না, আমার টার্গেটটা এইটা কিন্তু আমি পাচ্ছি না, আনহ্যাপি হয়ে যাবার জায়গা, এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? সুতরাং জীবনে চরম উন্নতির জায়গা রয়েছে, যার শুক্র পজিটিভ হয়ে রয়েছে। এবং শুক্র কেবল পজিটিভ নয়, 11 নম্বর ঘর পজিটিভ, কর্মফলের জায়গাটা পজিটিভ, কিন্তু সেই সঠিক কর্মটাই করতে দেবে না যে তুমি সঠিক কর্মফলটা পাবে। আর 4 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দ, জৈবিক আনন্দকে বোঝায়। তাহলে 4 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তোমার ক্ষেত্রে। কিন্তু মনে রাখা দরকার 10 নাম্বার ঘর দ্বারা কর্মক্ষেত্রকেও বোঝায়, যেখানে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, এবং মঙ্গলকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে শুক্র সূর্য বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে আইনত ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ো, সেটাকে তোমাকে দেখতে হবে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি যাতে না পায়, সেটাকে তোমাকে দেখতে হবে। এবং এই যে তোমার কর্মক্ষেত্রে বুদ্ধিহীনতার কোনো কাজকর্ম না করে ফেলো, সেই জায়গাটাও কিন্তু তোমাকে ভালো মতন লক্ষ্য করতে হবে। কেমন? এই জায়গাটার রেকটিফিকেশন মাস্ট করাটা আমার প্রয়োজন বলে মনে করছি। রেকটিফাই যদি করে নিতে পারো, নেগেটিভিটিকে যদি অফ করে নিতে পারো, তাহলেই তুমি দেখবে তোমার কর্মের মধ্যে দিয়ে, তোমার লড়াইয়ের মধ্যে দিয়ে, তোমার সংঘর্ষের মধ্যে দিয়ে এবং সঠিক চিন্তার মধ্যে দিয়ে তুমি তোমার যে লক্ষ্য পূরণ অবশ্যই করবে। জীবনে অবশ্যই গাড়ি বাড়ি সম্পত্তি নানান কথা তুমি বলেছো, সেগুলো ডেফিনিট ভাবে তুমি পাবে। তুমি বিবাহ, তোমার বয়স বিবাহ যোগ্য হয়ে যাচ্ছ, তুমি বিবাহের প্রয়োজন, এই কথাটাও তুমি বলেছো। আমি যদি খুব ভালো মতন শুক্রকে লক্ষ্য করি, তাহলে শুক্র দ্বারা কিন্তু প্রেমজ জীবন, শুক্র দ্বারা কিন্তু বিবাহিত জীবন, শুক্র দ্বারা কিন্তু বৈবাহিক সম্পর্ক, স্ত্রী, এভরিথিং বোঝা যায়। দুর্দান্ত এই গ্রহটি, শুক্রের যে অবস্থান রয়েছে সেটা দুর্দান্ত আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু তুমি দেখবে বিবাহ তুমি করো, বিবাহ করলে জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। তার কারণ 7 নাম্বার ঘর চন্দ্রকেতুর অবস্থান, চন্দ্র শনির অবস্থান, চন্দ্র রাহুর অবস্থান। আমি যাকে দেখিনি তাকে নিয়ে কোনো কথা বলবো না, আমি তোমাকেই শুধু এইটুকু বলতে পারি যে বিবাহ নিয়ে বেশি কথা বলে কোনো লাভ নেই। তোমার বৈবাহিক জায়গায় ভীষণ ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু 7 নাম্বার ঘরটা দ্বারাও কিন্তু আমরা আমাদের পার্টনারকে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, রেসপেক্টের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও। আর স্যাটিসফ্যাকশনের জায়গাটা, বিশেষ করে মেন্টাল স্যাটিসফ্যাকশন, কেননা মঙ্গল আমাদের চন্দ্র এবং কেতুর অবস্থান, আফটার ম্যারেজ মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা ভীষণ ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে। এবং ডেফিনিট ভাবে বলা যায় যে নেগেটিভ সিচুয়েশন, মানে এই নেগেটিভিটিকে অফ করলেই সব ঠিক। আফটার ম্যারেজ তুমি যদি মাকে এবং স্ত্রীকে একসাথে রাখতে চাও, তাহলে দেখবে একদম বনিবনা হবে না। এবং সবচেয়ে বড় কথা, আমি যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘর দ্বারাই ক্যালকুলেশন করি, 636995 ক্যালকুলেশন, কেননা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে শ্বশুর বাড়ি কিন্তু তোমাকে কি করবে, বশীভূত করার চেষ্টা করবে। শ্বশুর বাড়ির কথায় যদি তুমি নাচো, সবকিছু করো, স্ত্রী দেখবে আনন্দ পাবে, স্ত্রী তোমার স্ত্রী হয়ে থাকবে। না মানলে পরেই তখন ঝগড়া সৃষ্টি হবে। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বেকার প্রেডিকশন আমি করি না। বিবাহ নিয়ে তুমি বলেছো, চন্দ্র কেতু এবং চন্দ্র বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই যে তোমার মানসিকতা,
তোমার বোধ, তোমার চিন্তাধারা, তোমার নৈতিকতা সমস্ত কিছুর স্খলন ঘটে যাবে কিন্তু যদি এই নেগেটিভিটিকে অফ না করে বিবাহ করা হয়। এবং বিবাহ করলেও আমি যেটা দেখতে পাচ্ছি যে বৈবাহিক জীবন একদম পজিটিভ হবে না, স্যাটিসফ্যাকশনের জায়গা, মেন্টাল হ্যাপিনেসের জায়গা কখনোই আসবে না, এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। 7 নাম্বার ঘরে চন্দ্র 6-9 কানেকশন 2:1% মধ্যে দিয়ে 6 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমি আবার বললাম যে মায়ের যে সিচুয়েশন, মা পরিপূর্ণ সুস্থ কোনো মতেই হতে পারবে না, কোনো মতেই মা কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে পারবে না। তুমি আমাকে বলেছো কোন বিজনেসটা করলে তোমার ক্ষেত্রে ভালো, কোনো বিজনেসই তুমি করবে না। বিজনেসের জায়গায় কখনোই তোমার মানে সফল হওয়ার জায়গা, বিজনেস তুমি করতেই পারো, টাকা তুমি ইনভেস্ট করলে গুড্ডি ওড়ালো কোনো যায় আসে না, অগণিত টাকা সেটা আলাদা, কিন্তু বিজনেস করা মানে যদি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য যদি বিজনেস করতে হয় তাহলে তুমি বিজনেসম্যান নয়, তাহলে তুমি কিন্তু বিজনেসম্যান নয়, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের কোনো জায়গায় কিন্তু তোমার ক্ষেত্রে মানে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটাই কিন্তু প্রযোজ্য নয়। একটা কথা অবশ্যই তোমাকে বলবো যে শুধুমাত্র কর্মক্ষেত্রে বলে নয়, সি অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, আর টি বোধহয় বললাম, তাহলে সি টি পি এল আই কে ও এম অক্ষর দিয়ে যাদের নাম, এদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে অগণিত গুপ্ত শত্রু হয়, যে যত আস্তে 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 ইনক্রিজ করে গুপ্ত শত্রু বাড়ে। গুপ্ত শত্রুটা বড় কথা নয়, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা যারা যারা তোমার মানে যারা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাদের প্রথম অক্ষর কিন্তু নয় সি দিয়ে হবে, নয় টি দিয়ে হবে, নয় পি দিয়ে হবে, নয় এল দিয়ে হবে, নয় আই দিয়ে হবে, নয় কে দিয়ে হবে, নয় ও দিয়ে হবে, নয় এম দিয়ে হবে। কেমন? তা বলে সি অক্ষর দিয়ে বা টি অক্ষর দিয়ে বা আই অক্ষর দিয়ে যাদের নাম প্রত্যেকেই তোমার গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে তা নয়, কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে তারা কিন্তু এই অক্ষর দিয়ে হবে। খুব সাবধান। দেখা গেল এস অক্ষর দিয়ে এমন একজন যে তোমার সাথে মারাত্মক গুপ্ত শত্রুতা করছে, সে গুপ্ত শত্রুতা যতই করুক সে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারবে না, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি কিন্তু সেই করবে হ্যাঁ যাদের প্রথম অক্ষর এই যে সি টি পি এল আই কে ও এম দিয়ে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আর তুমি রং সম্পর্কে জানতে চেয়েছো, 4 নম্বর ঘর, 11 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 5 নাম্বার ঘর, এই প্রত্যেকটি ঘর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে তোমার ক্ষেত্রে, কিন্তু নেগেটিভ রং পজিটিভ রং বলে কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু 9 মানে আমরা যে তারিখগুলো 9 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, খুব সাবধান। এইগুলোতে কাজ করবে না তা নয়, এইগুলোতে কাজ যখন করবে ভীষণ সাবধানে কিন্তু কাজকর্ম করতে হবে। আর তোমার ক্ষেত্রে কিন্তু উত্তর দিক অত্যন্ত নেগেটিভ দিক আমি লক্ষ্য করতে পারছি, উত্তর দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ দিক, এটাই কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। পরিষ্কার কথা যে তুমি যে বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য লাফাচ্ছ, এখন একদম কাজ করা যাবে না। প্রথমত নেগেটিভিটিকে অফ করতে হবে, নেগেটিভিটিকে অফ করলে 2025 সালের 19 সেপ্টেম্বরের পর কিন্তু তুমি যদি কোনো কাজ পাও তখন আমাকে জানাবে, আমি বলে দেব। তার কারণ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে তুমি আমার স্টুডেন্ট হয়ে যাচ্ছ, স্টুডেন্ট হলে সর্বক্ষণ আমি তাকে গাইড করি, আমি তখন তোমাকে বলবো সেই কাজটা করা উচিত কি করা উচিত নয়। কিন্তু এখন যে কাজটা তুমি পেয়েছো আজকের দিনে দাঁড়িয়ে সেই কাজটাকে কখনোই তুমি গ্রহণ করবে না, আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে কাজটা করছো সেই কাজটা কখনোই তুমি ছাড়বে না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমার ক্ষেত্রে কিন্তু কর্ম বাস্তুদোষ মারাত্মক ভাবে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, কর্ম বাস্তুদোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দুর্ভাগ্য যোগের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে এমন একটা যোগ, সেই যোগটা যখন আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়, তোমার ক্ষেত্রে 1-7-11-12 ক্যালকুলেশন হয়েছে, আবার 1-6-12 ক্যালকুলেশন হয়েছে, 1-7-11 ক্যালকুলেশন হয়েছে, 1-6-12 ক্যালকুলেশন হয়েছে, দুমুখো কিন্তু হয়ে গেছে। কি হয়, আমার 80% পাওয়ার থাকলে আমি কিন্তু 30 থেকে 40% এর বেশি পাই না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন?
আমাদের প্রত্যেকের, তুমি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড ছেলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং ডেসপারেট ছেলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তোমাকে এই কথাটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যে এই যে ফাইন্ড আউট করলাম, এটাকে শর্ট আউট করা ভীষণ প্রয়োজন। নেগেটিভিটিকে শর্ট আউট করো, শর্ট আউট করার পর তারপর কিন্তু তুমি সঠিক মতন এগিয়ে যাও, সঠিক মতন এগিয়ে চলো, তবেই কিন্তু কার্যকারী ভূমিকা গ্রহণ করবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের ক্ষেত্রে। আর তা না হলে কিন্তু কখনো কোনো মতেই, তুমি নিজেই বুঝতে পারবে সারাক্ষণ ঠক্কর খেতে খেতে যাবে, কিন্তু আলটিমেট কিন্তু তুমি তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে তুমি পৌঁছতে পারবে না। আর বলেই দিলাম যে বিবাহের বয়স তো তোমার হয়েছে, কিন্তু এই রেকটিফিকেশন করা মাস্ট। রেকটিফিকেশন করলে পরে তারপর যে পাত্রীর সাথে তোমার বিবাহ ঠিক হবে, সেই পাত্রীর তুমি আমাকে জানিও কার সাথে বিয়ে ঠিক হচ্ছে, তখন আমি তোমাকে বলে দেবো কি করতে হবে না করতে হবে। কিন্তু চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, এবং চন্দ্র এবং বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, আর আমি তোমাকে বলবো হ্যাঁ বিয়ে করো, কখনোই না। এই নেগেটিভিটিকে কাটাবার পর স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে, শুক্রের অবস্থান এবং 7 নম্বর ঘরের অবস্থানের মধ্যে দিয়ে তখন ফাইন্ড আউট করা যাবে যে অ্যাকচুয়ালি কোন দিক থেকে পাত্রীকে ফাইন্ড আউট করা প্রয়োজন যদি আমি প্রেম না করি, এবং যেই দিক থেকে আমি ফাইন্ড আউট করব কি ধরনের পাত্রীর বৈশিষ্ট্য কি হওয়া প্রয়োজন, তখনও বলে দেওয়া সম্ভব। এই মুহূর্তে কদাপি কিন্তু বলা সম্ভব নয়। কেমন? এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে 9903136903 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে অবশ্যই, যদি খুব প্রয়োজনীয় হয়, উল্টো পাল্টা করলে তৎক্ষণাৎ ব্লক করে দেবো, যদি খুব প্রয়োজনীয় প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে উত্তর দেবো। তবে আমার মনে হয় বেকার বেকার কোনো প্রশ্ন না করে আমার যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটাকে অফ করে দেওয়াটাই বেস্ট। আমার নেগেটিভিটিকে অফ না করলে যখন আমি আমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না। আমি আবার বলছি, রেমেডি কখনো কোনো মতেই কাউকে সফল করে দিতে পারে না, কিন্তু সফলতার জন্য উপযুক্ত করে। লড়াইটা তোমাকেই করতে হবে, সংঘর্ষ তোমাকেই করতে হবে, ফাইট তোমাকেই করতে হবে। কিন্তু যদি সেই যে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটাকে যদি ক্লিয়ার না করা যায়, তাহলে আমি লড়াইটা করবোটা কি করে, তাহলে আমি সংঘর্ষটা করবোটা কি করে, তাহলে আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবো কি করে, বা সিচুয়েশনটাকে ফেস করবো কি করে, সেটাও তো ভাববার ব্যাপার আছে। পরিশেষে আবার বলছি যে কাল থেকে আমার ব্যারাকপুরের চেম্বার শুরু হচ্ছে। যারা যারা অসুস্থতার জন্য চেম্বারে আসবেন বলে ঠিক করেছেন, তারা কদাপি আসবেন না। এমন ঝাড় খাবেন আরো বেশি অসুস্থ হয়ে চলে যাবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।